বাংলাদেশকে যিনি সক্ষমতার সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন তার নাম শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি চক্র শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সফলতা অর্জন করলেও, তাকে ইতিহাস থেকে বাদ দিতে চাইলেও, তার দলকে রাজনীতি এবং নির্বাচন থেকে বাইরে নিষিদ্ধ রাখলেও তার কাজকে অস্বীকার করতে পারছে না। আজ যখন বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত, তখন শেখ হাসিনার হাতে গড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে, আর বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ঢুকিয়ে দিয়ে শেখ হাসিনা ইতিহাসের অংশ হয়ে গেছেন। কিন্তু যারা এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করেছিলেন, খুঁজছিলেন দুর্নীতি, শেখ হাসিনা সহ তার ব্রিটিশ মন্ত্রী ভাগ্নি টিউলিপ সিদ্দিককে জড়িয়ে ইউনূস আমলে আন্তর্জাতিক মিডিয়াতে সংবাদ প্রকাশ করেছিল, আজ তাদের কেউ কেউ সরকারের মন্ত্রী হলেও তাদের মুখে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পোড়া ছাই মেখে দিচ্ছে দেশের সাধারণ জনগণ। তারা কি কানে ধরে মাপ চাইবেন এবার? ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বাজছে, তার প্রভাবে সারা পৃথিবী যখন জ্বালানি সংকটে নিমজ্জিত, বাংলাদেশ যখন অন্ধকারে ডুবে যাওয়ার শঙ্কায়, তখন বিরাট ভরসা হয়ে সামনে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 28শে এপ্রিল 2026 সেই ঐতিহাসিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হচ্ছে। সফল হলে এক নব দিগন্তে পা রাখবে বাংলাদেশ, আর এর জন্য লেগে গেল আমাদের 66 বছর। একটু পেছনে ফিরে তাকাই। 1961 সালে এই রূপপুরেরই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আলাপ শুরু হয়, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার সেই প্রকল্প সরিয়ে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে। 1962 সালেই পাবনার ঈশ্বরদীর রূপপুরে জমি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পাকিস্তান আমেরিকান প্রেম এত তখন তীব্র ছিল যে সে উদ্যোগ চূড়ান্তভাবে থমকে যায়। মহান মুক্তিযুদ্ধের পর 1972 সালে বঙ্গবন্ধু দেশে ফিরে আবার এই স্বপ্নকে মানুষের কাছে নিয়ে যান এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেন। কিন্তু 74-এর সেই আমেরিকান সৃষ্ট দুর্ভিক্ষ, 75-এর নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশকে অনেক দ্রুত আবার সেই পাকিস্তানি জমানায় নিয়ে যায়, পিছিয়ে নিয়ে যায়। এরশাদের আমলে 1986 সালে আবার রূপপুর আলোচনায় আসে, কিন্তু তখন জার্মান এবং সুইস কোম্পানি কোনো একটা ঝামেলা পাকায় এবং সেটা বাস্তবে রূপ পায় না। 1991 থেকে 2008 সাল পর্যন্ত টানা 17 বছর রূপপুর নিয়ে কোনো সাড়া শব্দ কারো মধ্যে ছিল না। তারপর 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসেন এবং সেই ঘুমিয়ে পড়া স্বপ্নকে আবার জাগিয়ে তোলেন। ওই বছরের বা 2009 সালের 13ই মে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রোসাটমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2010 সালে সংসদে পাশ হয় একটি বিল। 2012 সালে চুক্তি সম্পাদিত হয়। 2013 সালের 2 অক্টোবর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন, আর 2017 সালের 30 নভেম্বর শুরু হয় নির্মাণ কাজ। প্রায় 1,14,000 কোটি টাকার এই প্রকল্পের 90% অর্থ ঋণ দিয়েছে রাশিয়া, যা 28 বছরে পরিশোধযোগ্য। প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে আরো 1200 মেগাওয়াট, মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তার মধ্যে প্রায় 2200 মেগাওয়াট সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা একসাথে 2 থেকে 2.5 কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে। এই একটি কেন্দ্র আগামী 60 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে যাবে। বিজ্ঞান এবং প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, জ্বালানি লোডিং শুরুর 3 থেকে 3.5 মাসের মধ্যে, অর্থাৎ জুলাই বা আগস্টের শুরুতেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। ডিসেম্বর নাগাদ 1000 মেগাওয়াটের বেশি এবং 2027 সালের মধ্যে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আপনার কি ধারণা এই প্রকল্পের যে পথ সেটা খুব মসৃণ ছিল না? আন্তর্জাতিক চাপ ছিল প্রবল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের। রাশিয়ার সাথে চুক্তি করা ছিল পশ্চিমা বলয়ের জন্য বিশাল আতঙ্কের বিষয়। পদ্মা নদীকে
কুলিং সোর্স হিসাবে ব্যবহারের প্রশ্নে আন্তর্জাতিক নদী আইনের দোহাই দিয়েও বাধা দেওয়া হয়েছিল। আর সেই একই সময়ে দেশের ভেতরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক শক্তি সংবাদ সম্মেলন ডেকে বলেছিল এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অপ্রয়োজনীয়, এটা কেবল সরকারের বাহাদুরি দেখানোর খেলা। একই কথা তারা বলেছিল ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আনার বিষয়টি নিয়ে। দেশের গ্যাস ভারতে পাচার করতেই নাকি এই প্রকল্প নেওয়া হয়েছিল। সেই পাইপলাইন দিয়ে ভারত থেকে আসা জ্বালানি তেলই বাংলাদেশকে টিকে থাকার অন্যতম ভরসা হিসেবে প্রমাণিত হচ্ছে। আর সেই অপ্রয়োজনীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই আজ জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। কারণ মনে রাখবেন 417 লিটার ডিজেলের কাজ করে মাত্র 4 গ্রাম ইউরেনিয়াম। যে মানুষটি রূপপুর নিয়ে দুর্নীতির গল্প ফাঁদলেন এবং টিউলিপ সিদ্দিককে এই জালে টেনে আনলেন, তার নাম ববি হাজ্জাজ। তিনি আজ অবৈধ ইউনূস সরকারের এক্সটেনশন, তারেক রহমানের সরকারের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। ববি হাজ্জাজের পেশ করা আদালতের নথিতে অভিযোগ করা হয়েছিল টিউলিপ সিদ্দিক 10 বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পে মধ্যস্থতা করে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বৈঠকের সমন্বয় করেছেন এবং চুক্তির অর্থ কৃত্রিমভাবে ফুলিয়ে তার পরিবার বিপুল অর্থ আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, এই পুরো প্রোপাগান্ডার উৎস ছিল গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি অখ্যাত ওয়েবসাইট, যার মালিকানা যুক্তরাষ্ট্রের বার্লিংটনে একটি বাণিজ্যিক ভবনের আড়ালে লুকোনো, যেটা নিবন্ধন রয়েছে প্রাইভেসি প্রজেক্ট এলএলসি। প্রচন্ড ভুল বানানে লেখা এই প্রতিবেদনে সাংবাদিকতার লেশমাত্র ছিল না, ছিল রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত কুৎসা রটানোর অভিযান। রোজাটম রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করেছিল, আমরা এই প্রকল্পকে কলঙ্কিত করার এই মিথ্যা প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি বলেছিল রাশিয়া। এমনকি রাশিয়া আদালতে যাওয়ার হুমকি দিলে সবাই চুপ হয়ে যায়। আজ পর্যন্ত সেই $5 বিলিয়ন একটি সেন্টও কেউ খুঁজে পায়নি। $5 বিলিয়ন এখন $234 কোটি হয়ে গেছে। দেখা যাক কতটুকু কি ফেরত আসে। আপনার মনে কি এই প্রশ্ন জাগে না যে মানুষটি একটি ভুয়া ওয়েবসাইটের ভিত্তিতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পকে দুর্নীতির কেন্দ্র বলে প্রচার করলেন, একজন ব্রিটিশ মন্ত্রীকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করলেন, রাশিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করতে চাইলেন, সেই ববি হাজ্জাজ কি দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নেওয়ার যোগ্য? একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে যে মানুষ গড়বেন, তিনি এরকম মিথ্যা, এরকম ভয়ঙ্কর বিশ্বাসযোগ্যহীনতার কাজ করবেন? যিনি ভুয়া তথ্যের রাজনীতি করেন, তাকে আপনি মন্ত্রী হিসেবে দেখতে চান? যে মানুষ রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রূপপুরের মতো একটি প্রকল্পকে বিনষ্ট করার বিদেশি ক্রীড়নক হয়ে কাজ করেছিল, আজ তারাই হবে সেই প্রকল্পটির সবচেয়ে বড় সুবিধাভোগী। কারণ রূপপুর যখন বিদ্যুৎ উৎপাদন করবে তখন সেটা তারেক রহমানের সরকারকেই বাঁচিয়ে দেবে। ববি হাজ্জাজের মন্ত্রিত্ব নির্ভর করছে এই বিদ্যুতের উপরই। আসলে বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা জানে আন্তর্জাতিক মিডিয়ায় কিছু বেরোলেই তা শেষ সত্য হয়ে যায় না, আবার কোনো অভিযোগ রাজনৈতিকভাবে সুবিধাজনক বলেই তা সত্য হয়ে যায় না। বিশেষ করে পারমাণবিক প্রকল্পের মতো উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে অপপ্রচার খুব সহজে ভয় তৈরি করতে পারে। সেই ভয়কে পুঁজি করে রাজনৈতিক লাভ তুলতে চাওয়া বিপজ্জনক, কারণ এতে একদিকে যেমন জ্বালানি নিরাপত্তা বিতর্কিত হয়, অন্যদিকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও বিষাক্ত হয়ে পড়ে। আমরা যদি সত্যি জবাবদিহি চাই, তাহলে আমাদের বলতে হবে যার কাছে প্রমাণ আছে সে প্রমাণ দিক, যার কাছে নেই সে গুজবকে রাজনীতি বানাবে না। যদি রূপপুর নিয়ে এত বড় কেলেঙ্কারির কথা বলা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা, আদালত, আন্তর্জাতিক আর্থিক ট্র্যাকিং, চুক্তিভিত্তিক পর্যালোচনা, এসবের দৃশ্যমান অগ্রগতি কোথায়? জনগণকে শুধু শিরোনাম দেখিয়ে লাভ নেই। জনগণ ফল চায়। অভিযোগ থেকে যদি মামলা হয়, মামলা থেকে যদি চার্জ হয়, চার্জ থেকে যদি বিচার হয়, বিচার থেকে যদি রায় হয়, তবেই তা রাজনৈতিক কথাবার্তার বাইরে বাস্তবতা দাঁড়ায়। এর আগে পর্যন্ত সবই অভিযোগ, এবং এই অভিযোগকে অভিযোগ হিসেবেই বলতে হবে। বাংলাদেশের আদালতকেও আমরা চিনি, যে কোনো সময় যে কোনো কিছুকে তারা প্রমাণ করে দিয়ে যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা তাকেই শাস্তি দিয়ে দিতে পারে। শেখ হাসিনার ক্ষেত্রেও আমরা দেখেছি, ঘুষ বাণিজ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় সাক্ষী জোগাড় করা হয়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে। রূপপুরের বাস্তবতা হলো
এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্য কৌশলগত একটি প্রকল্প। এর সাফল্য বা ব্যর্থতা বহু দশক ধরে দেশের উপর প্রভাব ফেলবে। তাই এখানে ২ ধরনের সততা দরকার। প্রকল্প বাস্তবায়নের সততা এবং জনপরিসরে তথ্য বলার সততা। সরকারকে যেমন নিরাপত্তা, স্বচ্ছতা, ব্যয়, দক্ষতা এবং অপারেশন নিয়ে পূর্ণ জবাবদিহি দিতে হবে, তেমনি বিরোধী রাজনীতি বা ক্ষমতাসীন রাজনীতিকদেরও বুঝতে হবে বড় অভিযোগ মানে বড় দায়িত্ব। প্রমাণ ছাড়া বড় দাবি করলে একসময় সেই দাবি আপনার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আর ববি হাজ্জাজ যদি সত্যি আজকের বাংলাদেশে শিক্ষানীতির মতো গুরুতর একটি খাতের দায়িত্ব পালন করেন, তাহলে তার কাছ থেকে জনগণ এইটুকু প্রত্যাশা করতেই পারে যে তিনি নিজে তথ্যের মান রক্ষা করবেন, অভিযোগকে প্রমাণের পর্যায়ে নিয়ে যাবেন এবং জনপরিসরে এমন কিছু বলবেন না যা পরে যাচাইয়ে টেকে না। কারণ শিক্ষা খাতে দায়িত্ব মানে শুধু প্রশাসনিক পদ নয়, এটি সত্য, যুক্তি এবং প্রমাণের প্রতি দায়বদ্ধতারও পরীক্ষা। আর সে কারণেই মানুষ বলছে ববি হাজ্জাজের উচিত গুলিস্তানে দাঁড়িয়ে এই মিথ্যা বলার জন্য কানে ধরে ১০ বার ওঠবস করা। বাংলাদেশ আজ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ ক্লাবের গর্বিত সদস্য। পদ্মা সেতু থেকে রূপপুর প্রতিটি অর্জনের পেছনে একটাই নাম, একটাই সাহস, একটাই দৃষ্টিভঙ্গি, শেখ হাসিনা। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য শুধু অর্থ লাগেনি, লেগেছে যোগ্য নেতৃত্ব, ইচ্ছাশক্তি, স্বপ্ন আর বলিষ্ঠ দূরদর্শিতা। মার্কিনীদের অনুমতি ছাড়া পকেট ভর্তি টাকা থাকলেও বিশ্বের যে কোনো দেশ থেকে তেল কেনা যায় না। এই কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে যে মানুষ ৬০ বছর ধরে আটকে থাকা একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন, তিনিই বাংলাদেশের প্রকৃত সাহস, প্রকৃত বিপ্লব। ২০২৪-এর ছদ্ম, কপট, সুডো বিপ্লব নয়। আর সেই বিপ্লবের বিরুদ্ধে যারা শেখ হাসিনার সেই উন্নয়ন বিপ্লবের বিরুদ্ধে দাঁড়িয়ে আজ মিথ্যা রাজনীতি নিয়ে ক্ষমতার চেয়ারে বসে আছেন, ইতিহাস তাদের বিচার করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তাদের বিচার করবে। বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই আপনি দেখতে পাবেন, চোখ খুললেই দেখতে পাবেন মানুষ কিভাবে শেখ হাসিনাকে প্রশংসায় ভাসাচ্ছে। আর ববি হাজ্জাজের মতো মিথ্যেবাদীকে কানে ধরে উঠবোস করতে বলছে। ভালো থাকবেন সবাই।